এপ্রিল মাসেকে এই হেড নেক ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থ হিসাবে বলা হয়। হেড নেক ক্যান্সারের লক্ষণগুলো কি কি? হেড নেক ক্যান্সারের একেবারে বলা যেতে পারে একটা মূল কারণ হচ্ছে স্মোকিং। বাংলাদেশের অনেকেই পান জর্দা এগুলো খুব খাচ্ছে, তাদেরকে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। অ্যালকোহলের কারণেও হেড নেক ক্যান্সার বেশি হয়। বাংলাদেশের ল্যারিংস শ্বাসনালী ক্যান্সার খুব ছেলেদের ভিতরে এটা অন্যতম। সুতরাং শ্বাসনালীর ক্যান্সার যদি হয় তাহলে তার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। হেড নেক ক্যান্সার কিন্তু শুরুতে ডায়াগনোসিস করতে পারলে এর চিকিৎসার রেজাল্ট খুবই সুন্দর। হেড নেক ক্যান্সার কি বংশগত? বংশগত এক্স্যাক্টলি বলা যাবে না। ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। আজ আমরা কথা বলবো ক্যান্সার বিষয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর রকিবউদ্দিন আহমেদ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এপ্রিল মাসকে হেড নেক ক্যান্সারের অ্যাওয়ারনেস মাস হিসেবে বলা হয়, তো এই ব্যাপারে আপনি প্রথমেই যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সমস্ত ক্যান্সারগুলোকে এক একটা মাসকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য আমাদেরকে এক একটা মাসের হিসাবটা দিয়েছে। যেরকম আমরা যদি উদাহরণ দিয়ে বলি, ব্রেস্ট ক্যান্সারকে পিঙ্ক অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসটাকে পুরো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলে। ঠিক একই রকম আদলে এই হেড নেক ক্যান্সারকে এপ্রিল মাসেকে এই হেড নেক ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থ হিসাবে বলা হয়। শুধু একটি না, যেহেতু ক্যান্সারের সংখ্যা অনেক, মাস তো অল্প, তো সুতরাং একই মাসে অনেকগুলো ক্যান্সার সচেতনতা মাসই রয়েছে। হেড নেক ক্যান্সারের পাশাপাশি যদি আমি বলি ছেলেদের টেস্টিকুলার টিউমার, এটিও কিন্তু বেসিক্যালি এপ্রিল মাসের ভিতরেই পড়ে। কিন্তু আমাদের দেশে হেড নেক ক্যান্সার খুব কমন, এবং হেড নেক ক্যান্সার অন্য জায়গার ক্যান্সারের তুলনায় এটির মানে ইনসিডেন্স প্রাদুর্ভাব বেশি। এই জন্য আমরা এই হেড নেক ক্যান্সারটা নিয়ে কথা বলতে চাচ্ছি। হেড নেক ক্যান্সারের কারণগুলো কি কি? আসলে এর কারণগুলো বলার আগে আমি প্রথম আসি হেড নেক ক্যান্সার বলতে কি বোঝায়। আসলে হেড নেক তো বড় একটা এরিয়া, তো এই এরিয়াতে হেড নেক ক্যান্সার বলতে যেটি বোঝায় আসলে এটি একটি রোগ না। হেড নেক ক্যান্সার অনেকগুলো রোগ মিলিয়ে আমাদেরকে হেড নেক ক্যান্সার বলা হয়। এটি একটি রিজিয়ন, যেরকম হেড নেক একটা রিজিয়ন, থোরাক্স একটা রিজিয়ন, অ্যাবডোমেন পেট একটা রিজিয়ন, ঠিক সেরকম হেড নেকটাও একটা রিজিয়ন। তো এই রিজিয়নে তো আসলে অনেক কিছুই রয়েছে। তো এই সবগুলো ক্যান্সারকে একত্রে হেড নেক ক্যান্সার বলা হয়। আমি যদি আরেকটু সহজ করে বলি, হেড নেক ক্যান্সারের ভিতরে এটি মুখের ক্যাভিটি অর্থাৎ ওরাল ক্যাভিটি থেকে শুরু হয়। সুতরাং ক্যান্সার লিপে হলে হতে পারে, এটা যদি আমরা দাঁতের কথা বলি সেখানে হতে পারে, এটি বাক্কাল মিউকোসাতে হতে পারে, এটি ওখানে যে আমাদের টাং রয়েছে জিহ্বা সেখানে উৎপত্তি হতে পারে। এটি গেল মুখের বিষয়। এইবার আসা যাক গলার বিষয়। গলাটাকে আমরা তো থ্রোট যেটাকে বলি, এটাকে বেসিক্যালি আমরা তিনটো ভাগে ভাগ করি। নাকের অংশ থেকে হতে পারে, সেটি ন্যাজোফ্যারিংস অরিজিন, এটা অরোফ্যারিংস অরিজিন, এটা আরও নিচে থেকে হাইপোফ্যারিংস অরিজিন হতে পারে। শুধু তাই না, হেড নেক রিজিয়নে তো শ্বাসনালীও রয়েছে, ল্যারিংস যেটি শ্বাসনালী আমরা বলে থাকি, এখান থেকেও যে ক্যান্সার উৎপত্তি হয় এটাকেও হেড নেক ক্যান্সারের ভিতরে পড়ে। এর বাইরেও যেটি রয়েছে, নাক থেকে যদি হয় ন্যাজাল কোনো ক্যান্সার, এটাও হেড নেক ক্যান্সার। আমাদের এখানে কিছু সাইনাস আছে, সাইনোসাইটিস যে আমরা বলি, ওই সাইনাস অর্থাৎ ওই সব জায়গা থেকেও কিন্তু প্যারান্যাজাল সাইনাস, নাকের পাশে অনেকগুলো সাইনাস রয়েছে, বড় বড় ছিদ্র, ওখান থেকেও যেটা হয় এটিকে বলা হয় ন্যাজাল প্যারান্যাজাল সাইনাস। এখান থেকে যে উৎপত্তি হবে এটিকেও হেড নেক ক্যান্সার বলা হয়। এছাড়াও আমাদের হেড নেক রিজিয়নে অনেক পরিমাণে স্যালাইভারি গ্ল্যান্ড বলে, যেখান থেকে স্যালাইভা তৈরি হয়। এই যে আমাদের মুখে লালা হচ্ছে, বা আমরা একটা ভালো সুখাদ্য দেখলে আমাদের মুখ লালায় পরিপূর্ণ হয়ে যায়, এটি কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ডের কাজ। অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড সিক্রেশন করে বলেই আমাদের শরীরে আমাদের মানে মুখে খাবারের সিক্রেশনগুলো হয়, খাওয়াটা সহজ হয়। এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকেও যে টিউমারটা হয় এটিও হেড নেক ক্যান্সারের অন্তর্গত। অর্থাৎ গ্রুপ অফ ক্যান্সার এই রিজিয়ন থেকে তৈরি হয়, এই সবগুলোকে একসাথে হেড নেক ক্যান্সার নামে পরিচিত। হেড নেক ক্যান্সারের লক্ষণগুলো কি কি? এই যে আমি বলেছি অনেকগুলো রোগের সমন্বয়, অনেকগুলি জায়গা থেকে হতে পারে। তো সুতরাং কোন জায়গা থেকে হয়েছে এটার উপর নির্ভর করবে তার কি সিমটম নিয়ে আসলো। সে আমার ওরাল ক্যাভিটি থেকে আমরা শুরু করি, তাহলে ওখানে কি হবে, একটা ঘা হবে। অনেকে দেখবেন যে ঠোঁটের উপরে লিপে ঘা হয়ে গেছে, কিরকম আগলি লুকিং, দেখতে খারাপ যাচ্ছে, ওইটা সহজে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে ভালো হচ্ছে না, তার মানে এটা ম্যালিগন্যান্ট আলসার হতে পারে, এটা লিপ থেকে তৈরি। জিহ্বায় দেখবেন অনেকের ঘা হচ্ছে, ওই দাঁতের মানে ঘষা খেয়েও অনেকের দেখবেন যে দীর্ঘমেয়াদী ভাবে এটা
মানে ক্যান্সার হতে পারে। তো ওই টাঙে এরকম হতে পারে। এরপরে যদি আমি আবার বলি শ্বাসনালী কথা বলি, সেটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের ল্যারিংস শ্বাসনালী ক্যান্সার খুব, ছেলেদের ভিতরে এটা অন্যতম। সুতরাং শ্বাসনালীর ক্যান্সার যদি হয় তাহলে তার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সে নাকি সুরে কথা বলবে, চেঞ্জ অফ ভয়েস, কথা সুন্দর করে বলতে পারতেছে না। এই যে কথা বলতে পারতেছে না, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে এটি শ্বাসনালীর ক্যান্সার হতে পারে। এটি ডিসফেজিয়া হতে পারে, ওই যে আমি বলেছি না ওইটা অরোফ্যারিংস, হাইপোফ্যারিংস, ওখানে যদি ক্যান্সার হয় তাহলে কি হবে, আমাদের খাদ্যনালীটা ব্লক করবে, সো তার খেতে কষ্ট হবে, ঢোক গিলতে ব্যথা হবে, গলায় ব্যথা হবে। যদি নজেফ্যারিংস অরিজিনে হয়, নাকের ব্লিডিং হতে পারে, নাক দিয়ে শ্বাস নিতে পারতেছে না, নাক দিয়ে সে সুন্দর নিতে পারলো না, এটি হতে পারে। অর্থাৎ যেই ক্যান্সার যেই জায়গা থেকে উৎপত্তি হলো হেড নেক ক্যান্সারের, সেই অনুযায়ী তার সিমটম তৈরি করবে। এগুলো গেল প্রাথমিক পর্যায়ে। সাধারণত আমাদের হেড নেক ক্যান্সার ডায়াগনোসিসগুলো খুব ডিলে হয়, যতক্ষণ পর্যন্ত ওই লোকালি কনফাইন্ড থাকে তখন পর্যন্ত তার গলায় কোনো চাকা হয় না। আপনি দেখবেন অনেকে বড় বড় বিরাট বিরাট চাকা নিয়ে আসছে, এটিকে আমরা লিম নোড বা নেক নোড বলে থাকি। অর্থাৎ ওই অর্গান থেকে তার লিম নোডে চলে আসছে। অনেকেরই ইনিশিয়াল শুরুতে কিন্তু আমাদের কাছে আসে কি নিয়ে, একটা গলা একটা মানে চাকা নিয়ে। সো এই চাকা নিয়েও আমাদের কাছে কিন্তু মানে মেজরিটি অফ পেশেন্ট আমাদের দেশের স্পেশালি ওইটা হলেই সে বুঝতে পারে, অন্য সিমটমগুলো নিয়ে সে তুলনামূলকভাবে কম বুঝে বা গুরুত্ব কম দেয়। হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিকভাবে কি করণীয়? না, হেড নেক ক্যান্সারের প্রথম হচ্ছে আমরা এটার আর্লি ডিটেকশনটাই আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট। আমরা যাতে শুরুতে ডায়াগনোসিস করতে পারি। হেড নেক ক্যান্সার কিন্তু শুরুতে ডায়াগনোসিস করতে পারলে এর চিকিৎসার রেজাল্ট খুবই সুন্দর। মানে বডির অন্যান্য স্থানের তুলনায় হেড নেক ক্যান্সারের সার্ভাইভাল বা সে দীর্ঘদিন ভালো থাকে। সো আমাদের প্রায়োরিটি দিতে হবে, প্রথম হচ্ছে আমরা কেন এই হেড নেক ক্যান্সারগুলো হলো সেটির দিকে আমরা একটু কথা বলি। হেড নেক ক্যান্সারের একেবারে বলা যেতে পারে একটা মূল কারণ হচ্ছে স্মোকিং। সো স্মোকিংটা যদি আমরা বড় ধরনের মানে অনেকগুলি আছে না ঝুঁকির ভিতরে বা কারণের ভিতরে, এই স্মোকিংয়ের সাথে আমাদের হেড নেক ক্যান্সারের একেবারে বলা যেতে পারে বেশ ভালো একটা রিলেশন রয়েছে। শুধু স্মোকিং না, সমস্ত ধরনের স্মোকিং, আমরা স্মোকিং এনি ফর্ম অফ স্মোকিংয়ের কথাই বলবো। এছাড়া দেখবেন বাংলাদেশের অনেকেই ওই পান জর্দা এগুলো খুব খাচ্ছে, তাদের ওরাল হাইজিন মেনটেন হচ্ছে না, তাদেরকে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের হায়ার সোসাইটিতে কিন্তু অ্যালকোহলের প্রবণতা রয়েছে, অ্যালকোহলের কারণেও হেড নেক ক্যান্সার বেশি হয়। এবং যারা স্মোকার যদি সাথে অ্যালকোহল যোগ হয় তাহলে কিন্তু তার ঝুঁকির পরিমাণটা আরও বেড়ে যাবে। আরও দুটো দুষ্টু ভাইরাস রয়েছে যেগুলো আমাদের এই হেড নেক ক্যান্সারের সাথে জড়িত। একটিকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটি কিন্তু বলা যেতে পারে এই হেড নেক ক্যান্সারের জন্য বেশ পরিমাণে দায়ী। আরেকটি ভাইরাস রয়েছে, সেটিকে আমরা বলি ইবস্টিন বার ভাইরাস, এটিও হেড নেক ক্যান্সারের সাথে জড়িত। এগুলোর উপসর্গ কি কি? না, উপসর্গ তো অ্যাজ এ হোল ক্যান্সার ডেভেলপ করার পর তারপরে সে যেই জায়গাটা ইনভলভ করলো সেই অনুযায়ী উপসর্গ হয়ে যাবে। এগুলো আমি অ্যাজ এ হোল জেনারেলাইজড কারণের কথা বললাম। আরও যেই কারণগুলো রয়েছে, যদি খুব আমাদের দেশে অবশ্য ওরকম করে না কেউ, যদি মানে সূর্যের আলো, এটাও কিন্তু এই হেড নেক ক্যান্সারের দায়ী। যদি কোনো মানুষ মানে হেড নেক ক্যান্সার বেসিক্যালি বয়স্ক লোকের হয়, যদি সে অল্প বয়সে রেডিয়েশন পেয়ে থাকে সেটিও হেড নেক ক্যান্সার মানে হওয়ার সুযোগ। উদাহরণ দিয়ে যদি মনে করেন একটা বাচ্চা 10 বছর বয়সে তার লিম্ফোমা হয়েছে, আমরা তখন তাকে চিকিৎসার স্বার্থে রেডিয়েশন দিয়েছি। এই রেডিয়েশনের একটা লেট ইফেক্ট হিসেবে স্কোয়ামাস সেল কার্সিনোমা হেড নেক রিজনে এটা হতে পারে। আর অ্যাজ এ হোল বডির যারা ইমিউনো কম্প্রোমাইজড লোক, তাদের কিন্তু এই হেড নেক ক্যান্সারের সুযোগগুলি রয়েছে। তো আমি বলা যেতে পারে মোটা দাগে কিন্তু অনেকগুলো কারণ বলে ফেলেছি। আমাদের দর্শকদের জন্য একটু বুঝতে কষ্ট হতে পারে, বাট অনেকগুলোই আমি বলেছি। বাট আমি আবারও জোর দিয়ে বলতে চাই, দ্বিতীয় দফা বলতে চাই, স্মোকিং স্মোকিং স্মোকিং, এটি একেবারে বলা যেতে পারে নাম্বার 1 কজ। এছাড়া আর কি কি কারণ থাকতে পারে? এই যে স্মোকের পাশাপাশি বললাম অ্যালকোহল, এর পাশাপাশি বললাম আমি ভাইরাস, এর পাশাপাশি বললাম সানবাত, এর পাশাপাশি বললাম বডির যদি ইমিউনিটি কম থাকে, এর পাশাপাশি বললাম যদি ছোটোকালে সে রেডিয়েশন পেয়ে থাকে। সো এর যে কোনো একটা কারণেই আমাদের এটি হতে পারে। এগুলো হলো বলা যেতে পারে, এগুলো কিন্তু মডিফায়েবল। এর প্রত্যেকটা কারণ থেকে আমরা চাইলেই বিরত থাকতে পারি। আর কিছু রয়েছে সেগুলো তো
মডিফাইড করার সুযোগ নাই। জেনেটিক মিউটেশন যদি হয়ে থাকে, আমাদের তো দুটো কারণ ক্যান্সারের, একটা হলো জেনেটিক কজ আর একটা এনভায়রনমেন্টাল কজ। এই সবগুলো কিন্তু এনভায়রনমেন্টাল কজ, অর্থাৎ আমাদের এগুলি কি আমরা চাইলে এখান থেকে এড়িয়ে যেতে পারি এবং হেড নেক ক্যান্সার থেকে রক্ষা পেতে পারি। ডক্টর ধন্যবাদ স্পেসিফিকভাবে আরও একটু হাইলাইট করে দেওয়ার জন্য, কারণগুলো যেগুলো জানা আমাদের দর্শকদের জন্য খুবই জরুরি ছিল। আমি এখন জানতে চাইবো বাংলাদেশে হেড নেক ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থায় আধুনিক বিজ্ঞানে কি কি ব্যবস্থা রয়েছে? আমি যদি হেড নেক ক্যান্সারের চিকিৎসার কথা বলি, তাহলে আমাকে বলতে হবে অন্যান্য চিকিৎসার মতো এটিও চিকিৎসার ব্যবস্থার একটি অংশ সার্জারি, বড় একটি অংশ রেডিওথেরাপি, কেমোথেরাপি, আর এখনও কিছু নতুন আধুনিক চিকিৎসা এসে গেছে, সেগুলিকে বলা হয় টার্গেটেড থেরাপি, এমনকি ইমিউনোথেরাপি যেটা লেটেস্ট ট্রিটমেন্ট, এটাও হেড নেক ক্যান্সারে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো এই 5 ধরনের চিকিৎসা রয়েছে। একটি একটি করে আসা হোক। প্রথম আসি আমি সার্জারিতে। অ্যাকচুয়ালি হেড নেক রিজিয়নটার অ্যানাটমিটা বেশ জটিল। অ্যানাটমি মানে এটা তো এরিয়াটা তো বুঝতেই পারতেছেন, হেড নেক খুব প্লেন এরিয়া না, এটা খুব জটিল কমপ্লেক্স এরিয়া। তো এই অ্যানাটমিক্যাল কারণে এখানে সার্জারি করাটা অসুবিধা হয়ে থাকে। আর একটা বড় ইস্যু হচ্ছে এখানে অর্গান প্রিজার্ভেশন। অর্গান প্রিজার্ভেশন, মনে করেন আপনার শ্বাসনালীতে টিউমার হলো, যদি আপনি শ্বাসনালীটা কেটে ফেলেন তাহলে কিন্তু সে আর কথা বলতে পারলো না। তো সো এখানে সার্জারিটা খুব মানে বলা যেতে পারে অর্গানগুলো প্রিজার্ভ হয় না। এখানে আপনি মনে করেন জিহ্বাতে হলো, আপনি জিহ্বা কেটে ফেললেন, তাহলে তো তার কথা বলাটা বন্ধ হয়ে গেল। সো এইখানে কিন্তু অর্গান প্রিজার্ভেশনের জন্য সার্জারিটা যে করা যাবে না তা না। সৌভাগ্যের বিষয় এখন সার্জারি অনেক আধুনিক হচ্ছে। এখন অ্যাকচুয়ালি মাইক্রো সার্জারি, লেজার সার্জারি, এগুলো করে সার্জারি স্ট্যান্ডার্ড বেরিয়ে মানে অনেকটা এগিয়ে গেছে। এরপরও আমি বলবো যে হেড নেক ক্যান্সারে সার্জারি একটি চিকিৎসা ব্যবস্থা, বাট এটা প্রাইম চিকিৎসা ব্যবস্থা নয়। প্রাইম চিকিৎসা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমি বিইং এ রেডিয়েশন অনকোলজিস্ট, আমি বলতে চাই রেডিয়েশন ইজ দ্য প্রাইম মানে প্রিন্সিপাল মেথড অফ হেড নেক ক্যান্সার ট্রিটমেন্ট। এবং এই আমরা যে রেডিয়েশন ব্যবহার করি, এই অ্যাকচুয়ালি শুধু রেডিয়েশনের কথা বললেও একটু কম বলা হবে। যে কোনো ক্যান্সারের সাথেই সম্পর্ক হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ এখানে সার্জন থাকবে, মেডিকেল অনকোলজিস্ট থাকবে, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবে, রেডিওলজিস্ট থাকবে, এই সবগুলো মিলিয়েই কিন্তু প্যাথোলজিস্ট থাকবে। সো সবাই মিলিয়েই কিন্তু সিদ্ধান্তগুলো হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে মোস্ট অফ দ্য পেশেন্টই শুরুতে ডায়াগনোসিস হয় না, আমরা তো অত সচেতন না। এই যে প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য তো আমাদের এটাই, যাতে মানুষ আগে বুঝতে পারে। তো অ্যাডভান্স ক্ষেত্রে হইলে পারে তখন সার্জারির অপশনগুলো আরও কমে যায়। তখন বলা হয় মানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তখন আমাদের রেডিয়েশনের পাশাপাশি আমরা কেমোথেরাপি সহযোগিতাও নিয়ে থাকি, আমরা রেডিয়েশনের পাশাপাশি কেমোথেরাপিও দিয়ে থাকি, বা অনেক ক্ষেত্রে আগেও আমরা কেমোথেরাপি দিয়ে দিই। বাট স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে রেডিয়েশন পাশাপাশি কেমোথেরাপি। তাতে করে কেমোথেরাপি অ্যাড করলে রেডিয়েশনের কাজ আরও বেড়ে যায়। এটাকে আমরা বলা হয়, এই কেমোথেরাপিগুলিকে বলা হয় রেডিও সেন্সিটাইজার, অর্থাৎ রেডিয়েশনের কাছ থেকে আরও একটু ত্বরান্বিত করে বা আরও মোর ইফেক্টিভ হয়ে থাকে। ডক্টর, চিকিৎসার কস্ট সম্পর্কে যদি একটু বলেন আপনি, যে বাংলাদেশের চিকিৎসার খরচ কেমন? এই খরচের কোশ্চেনটা যদি হয়, যেহেতু রেডিয়েশনের প্রশ্ন আমাদের দুঃখজনক যে আমরা এই মুহূর্তে বাংলাদেশে রেডিয়েশন ফ্যাসিলিটিসগুলোকে খুব সুন্দর করতে পারি নাই। আমাদের রেডিয়েশনের লিমিটেশন রয়েছে। সরকারি পর্যায়ে রেডিওথেরাপির জন্য তো আপনাকে মেশিন লাগবে। তো এই মেশিনগুলো খুব অপ্রতুল বলা যায়। এই ঢাকা শহরেই একটু রয়েছে, আমাদের পেরিফেরিতে কিন্তু রেডিয়েশনের মেশিনগুলো সরকারি পর্যায়ে নাই বললেই চলে। বেসরকারি পর্যায়ে যে আমাদের রেডিয়েশন মেশিন রয়েছে সেটিও কিন্তু খুব বেশি না, হাতে গোনা সর্বোচ্চ হলে 7-8টা সেন্টার বা হার্ডলি 10টা সেন্টার সমগ্র বাংলাদেশে। আবার রিপিট করতেছি, এর বেশি সেন্টার কিন্তু নেই। তো এই বেসরকারি পর্যায়ে যে রেডিয়েশন মেশিনগুলো আছে, এইগুলো আসলে মেশিনগুলা স্থাপনা ব্যয়, মেইনটেনেন্স ব্যয় বা মেশিন কিনতে অনেক টাকা ব্যয় হয়। এত বড় ইনভেস্টমেন্ট করে মানে শিল্প উদ্যোক্তারা এগিয়ে আসে না, যার জন্যই ওই মেশিনগুলো কিন্তু অপ্রতুল। যেহেতু মেশিনের সংখ্যা কম, সুতরাং বলা যেতে পারে অল্প কয়েকটা সেন্টারই এদের সাথে সম্পর্কযুক্ত। এই জন্যই আমাদের রেডিয়েশনের কিন্তু বাংলাদেশে খরচ কিন্তু কম না। এটা ওয়ার্ল্ডের সব জায়গায় বেশি, ওই তুলনায় আমাদের দেশে খুবই কম। কিন্তু তারপরও আমার মনে হয় যদি আমি হেড নেক রিজিয়নের ভালো রেডিয়েশনের কথা বলি, বেসরকারি পর্যায়ে প্রায় খরচ বলা যেতে পারে টোটাল চিকিৎসা আবার দীর্ঘমেয়াদী, আমরা সাধারণত প্রায় 6 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা
দিয়ে থাকি, টানা রেডিয়েশন। এতে মনে করে ধরেন 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে বেসরকারি পর্যায়ে হয়ে থাকে। যদি এটা সরকারি পর্যায়ে বলেন তাহলে তো বলা যেতে পারে 20-25 হাজার টাকাই হয়, যেটি আমার মহাখালী ক্যান্সার হসপিটালে মানে রয়েছে। আমি মনে করি রেডিয়েশন মেশিনগুলো সরকারি পর্যায়ে সব কটা বিভাগে অথবা যে পুরানো মেডিকেল কলেজগুলো যে রয়েছে আমাদের, এখানে মেশিনগুলো বসানো জরুরি। তাহলেই আমাদের দেশের লোকজন এই রেডিয়েশনের মানে সহজে পেয়ে যাবে বা স্বল্প খরচে পেয়ে যাবে। এবার একটু ভিন্নধর্মী প্রশ্নে ফিরে আসি। আমি জানতে চাইছি যে হেড নেক ক্যান্সার কি বংশগত? হেড নেক ক্যান্সারের বংশগত এক্স্যাক্টলি বলা যাবে না। এই বংশগত যেই জিনিসগুলো খুব মানে হাইলাইটেড, সেগুলোর ভিতরে হেড নেক ক্যান্সার পড়ে না। তবে দুটো কারণ তো রয়েছে, জেনেটিক কারণ যেটা রয়েছে সেটা তো রয়েছে, আর আমরা যেগুলো বললাম সেগুলো এনভায়রনমেন্টাল কজ, মেইনলি এনভায়রনমেন্টাল কজ একটা হেড নেক ক্যান্সারের জন্য বড় একটা ফ্যাক্টর। হেড নেক ক্যান্সারের জন্য খাদ্যাভ্যাস কতটা জরুরি? ইয়েস, খাদ্যাভ্যাস জরুরি এই কারণেই, কারণ হেড নেক ক্যান্সারের ওই যে আমি কারণের ভিতরে একটা কারণ বলেছি ইমিউনিটি। তো যদি খাদ্যাভ্যাসটা আপনি অপটিমাম না করেন তাহলে কিন্তু মানুষ বডির ইমিউনিটি হবে না। এই জন্যই আমরা হেড নেক ক্যান্সার যাতে না হয় এই জন্য আমরা বলি তাজা ফলমূল শাকসবজি বাদে হেলদি ডায়েট, যেগুলো নন হেলদি মানে হেলদি ডায়েট যেগুলো, এগুলো খাওয়ার ব্যাপারে আমরা এনকারেজ করি। হেড নেক শুধু তাই না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও আরও একটা বিষয়। এই দুটো মিলিয়েই কিন্তু বডির ইমিউনিটি যদি অপটিমাম থাকে তাহলে আপনার এই হেড নেক ক্যান্সারের ঝুঁকিটাও একটু কমে যাবে। হেড নেক ক্যান্সারের রোগীদের মানসিক চাপ দূরীকরণে কি করা উচিত পরিবারের? অ্যাকচুয়ালি আমাদের ক্যান্সার শুধু হেড নেক ক্যান্সার না, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই এটা তো পরিবারের মানসিক চাপ থাকবেই। হ্যাঁ, মানুষ তো হতাশা হয়ে যায়। মানুষ প্রথমেই মনে করে হেড নেক ক্যান্সার কেন, যে কোনো ক্যান্সারেরই অ্যান্সার নাই, এরকম একটা টপিক তো আগে চালুই ছিল। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেক পরিবর্তনশীল, এখন কিন্তু অনেক পরিবর্তিত পরিস্থিতি, এখন চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিক। আমরা এখন বেশ ভালো পরিমাণে রেডিয়েশন মেশিনগুলো যেরকম আধুনিক হয়েছে, নট অনলি দ্যাট, আমাদের টেকনিকগুলো অনেক সুন্দর। এখন আমরা আধুনিক প্রযুক্তিতে, আধুনিক টেকনিকে, ভালো মেশিনে যে রেডিয়েশনের ব্যবস্থা করতে পারি, এতে মেজরিটি লোকই ভালো হয়ে থাকে। আমি এটুকু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যাতে আর্লি ডায়াগনোসিস হয় সেই জন্য আপনারা সতর্ক থাকবেন, এবং যদি শুরুতে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু হেড নেক ক্যান্সারের মানে সার্ভাইভাল অনেক অনেক ভালো এবং কিওরের রেটও অনেক ভালো। কিওরের রেট কিন্তু অন্য জায়গার তুলনায় হেড নেক ক্যান্সারের মানে বলা যেতে পারে ভালো হওয়ার সুযোগটা অনেক অনেক বেশি। সুতরাং অরিড হওয়ার দরকার নাই, কোনো অপচিকিৎসার দরকার নেই। সামান্যতম আমি যে সমস্ত উপসর্গের কথা বলেছি এর একটিও যদি মনে হয় যে না এটা মানে আমাদের মধ্যে দেখা দিয়েছে, তা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আমি মনে করি এটাই। হেড নেক ক্যান্সার প্রতিরোধে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকারি পদক্ষেপ থেকে আমি মনে করি ইন্ডিভিজুয়াল পদক্ষেপটাও ইম্পর্টেন্ট। কারণ সরকার যদিও কিছু আইন করেছে, মনে করেন স্মোকিং, এটি আমরা কোনো ওপেন জোনে খাবো না, এটা নিয়ম আছে। সিগারেট প্রকাশ্যে খেলে জরিমানার বিষয় রয়েছে। তো এই অংশগুলো কিন্তু সরকারি। আপনি যদি স্মোকিংয়ের কথা আমি বারবার বলছি, কারণ স্মোকিং হেড নেক ক্যান্সারের জন্য প্রধানত দায়ী। তো আপনি স্মোকিং তো আপনার ইন্ডিভিজুয়াল ইস্যু, এটি আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা স্মোকিংয়ের ট্যাক্স বাড়াতে পারি। সরকারের করণীয় এটাই, আমরা সিগারেটের উপর উচ্চমাত্রার ট্যাক্স বসাতে পারি, তাহলে পরে মানুষ এনকারেজ হবে না। আমরা আইন করতে পারি জনসমক্ষে যাতে সিগারেট না খেতে পারে, এটু করা যেতে পারে। কিন্তু পার্সোনালাইজটাই তো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে মোটিভেট করতে পারি বা আরেকজনকে এরকম করতে পারি যে আমরা স্মোকিং করব না, আমরা পান জর্দা খাবো না, হ্যাঁ, আমরা দেখবেন গ্রামের অনেক মানুষই মানে গল্প করে শুধু পান খাচ্ছে শুধু না, সে জর্দা সহ পান খাচ্ছে এবং এই পান মুখে দিয়ে সে সারা রাত ঘুমাচ্ছে। এটি আপনি যদি গ্রাম পর্যায়ে যান তাহলে দেখতে পারবেন। তাহলে আমাদের উচিত হবে তাদেরকে এই সমস্ত জায়গা থেকে বিরত থাকা। চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে সরকারের কি করণীয়? চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার জন্য হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে স্পেসিফিক আমি বলবো, এই যেহেতু এখানে প্রাইম চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি বা রেডিয়েশন, এই রেডিয়েশন মেশিন যাতে দেশের সর্বত্র মানে পাওয়া যায়। আমি চাই না যে কোনো ওই কক্সবাজার থেকে একটা লোক এসে ঢাকাতে চিকিৎসা করুক। এবং এটি কিন্তু আরও একটা বড় বিষয় হচ্ছে, এটি কিন্তু একদিনের চিকিৎসা না। আমাদের রেডিয়েশন কিন্তু অল্প অল্প করে দিতে হয়, সপ্তাহে 5 দিন এরকম করে দিতে হয়, সেটি 6 থেকে 7 সপ্তাহ পর্যন্ত দিতে হয়। এই যে 6 থেকে 7 সপ্তাহ একটা লোকের থাকা প্লাস ওই দূর থেকে এখানে আসা, এই অংশগুলো আমরা চাই না। আমি মনে করি প্রত্যেকটা মেডিকেল কলেজে, যেখানে স্পেশালি
নতুন মেডিকেল কলেজের কথা না হয় বাদই দিলাম, এক সময় আমাদের সময় 8টা মেডিকেল কলেজ বা পরবর্তীতে 5টা, এই 8 আর 5 13টা মেডিকেল কলেজে যদি আমরা এই রেডিয়েশন ফ্যাসিলিটিসটাকে মানে পূর্ণাঙ্গ দিতে পারি, তাহলে তো জনগণের জন্য চিকিৎসা ব্যবস্থা সহজ হয়ে যাবে। ডক্টর, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে এই স্টুডিওতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার যে সমস্ত দর্শক এই প্রোগ্রামটা দেখতেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমার একটা আপিল থাকবে, আমরা যেন হেড নেক ক্যান্সারের ব্যাপারে সতর্ক থাকি, আমরা যেন স্মোকিংটাকে এবং পান জর্দা এগুলি থেকে অ্যাভয়েড করতে পারি, আমরা প্রতিরোধ ব্যবস্থাটাকে আরও বেশি সক্রিয় বা শক্তিশালী করতে চাই। আমাদের প্রতিরোধের মাধ্যমে কিন্তু 1/3 ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। তাই বিপুল একটা অংশ আমাদের এই প্রতিরোধের মাধ্যমে আমরা দূর করতে পারি, সেটি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, এই ছিল রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তামাক থেকে বিরত থাকুন।